এত দেরি হলো যে তোর আসতে? আর বলিস না, ট্রেন এসে যে দেরি করে প্ল্যাটফর্মে বসে থাকতে থাকতে অবস্থা খারাপ। তাড়াতাড়ি বাড়ি চল, আমি আন্টিকে কিছুই বলিনি। মা অনেক অবাক হবে। তাই তো হবেই, ছেড়ে যে তার 5 বছর পর বাড়িতে আসছে। আমার নাম তন্ময় ঘোষ। শহরের এক সুনামধন্য ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন শেষ করে গ্রামে এসেছি কয়েকটা দিন বেড়াতে। চাকরির জন্য কয়েকদিন পর আবার ব্যস্ত সময় কাটাতে হবে, তাই ভাবলাম কিছুটা দিন গ্রামে সবার সাথে একটু সময় কাটিয়ে আসি। আমাকে নিতে এসেছে বালাই। বালাই আমার ছোটবেলার বন্ধু। পরীক্ষার রেজাল্ট খারাপ করায় লেখাপড়ার ইতি টেনে গ্রামে নিজের জমিতে ক্ষেত খামার করে। দীর্ঘদিন পর বন্ধুকে দেখে ভালোই লাগছে। হাঁটতে হাঁটতে আমরা দুজন বাড়ির কাছাকাছি চলে এলাম। বাড়ির কাছে একটা বড় দিঘি আছে, আর তার কুল ঘেঁষে কতগুলো তাল গাছ। এই গাছটার নাম তাল দিঘি। এখন দেখি এখানে শ্মশানও করা হয়ে গেছে। তন্ময়, তোর মনে আছে এই তাল দিঘির বারে আমরা কত এসেছি? এইসব কি আর ভোলা যায়? শহরে এই তাল দিঘির কথা অনেক মনে পড়ে। শৈশবের অনেকটা সময় আমাদের এই তাল দিঘির পাশেই কেটেছে। দুজনে মিলে ঝড়ের দিনে রাতের অন্ধকারে তাল কুড়িয়েছি। কিন্তু এখন কেউ বিকালের পর এই তাল দিঘির তীরে আসতেই চায় না। কেন? তাল দিঘির মালিক হরিহর কাকা কি এখানে আসতে নিষেধাজ্ঞা জারি করেছেন? আমার কথায় বালাইকে বেশ চিন্তিত মনে হলো। বেশ কিছুক্ষণ নীরব থেকে সে বলল, আরে না না, ওরকম কিছু না। এই তাল দিঘির শ্মশান ঘাট নিয়ে অন্য সমস্যা আছে। সন্ধ্যায় কিংবা রাতের বেলা এই তাল দিঘির শ্মশানের আশেপাশে আসলে নাকি বিপদ হয়। তোর তোর ঘটেছে কখনো বিপদ? না, তা ঘটেনি। কারণ আমি গ্রামবাসীর কথা শুনে সন্ধ্যা কিংবা রাতের বেলা ওই তাল দিঘির শ্মশানের আশেপাশেও যাই না। নিজের চোখে কিছু দেখিসনি তাহলে তো ভয় পাচ্ছিস কেন? এসব ভূত প্রেত বলতে কিছুই হয় না রে। আর এখন এখানে শ্মশান হলো কবে থেকে? হঠাৎ করে একদিন এই গ্রামের নিতাই মাঝির লাশ এখানে পোড়ানো হয়েছিল, সেই থেকে এখানে শ্মশান হয়ে গেছে। সবাই মারা গেলে এখানেই পোড়ানো হয়। তাই এখন লোকমুখে গল্প শুনতে পাস ভূতের? আমার কথায় কোনো প্রতিউত্তর করল না বালাই, কিন্তু তার মুখটা বেশ থমথমে মনে হলো। কথা বলতে বলতে আমরা তালদিঘির শ্মশান ঘাট অতিক্রম করে বাড়ির খুব কাছাকাছি চলে এলাম। কতদিন পর তুই এলি বাজান, কিন্তু তোর একটা বদ অভ্যাস আছে। বাড়িতে আসলে সেটা আগে থেকে আমাকে জানাস না, শুধু বলাইকেই বলেছিস। আগে বলে দিলে কি আমায় দেখে এত খুশি হতে, এত অবাক হতে? তাই বলে একটু জানাবি না? আমি তোর পছন্দের সব খাবার আগে থেকে বানিয়ে রাখতাম। গ্রামে থাকবো বেশ কয়েকদিন, তুমি আমাকে পছন্দের খাবার খাওয়ানোর সময় পাবে। কিন্তু হঠাৎ তালের পিঠে খেতে খুব ইচ্ছা করছে মা। তালের পিঠা খাবি? বাসায় তো সব আছে, শুধু তালটাই যে নেই। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, গ্রামের হাট আবার সন্ধ্যার আগেই বন্ধ হয়ে যায়। এখন কি কোথাও তাল পাবো না? না খোকা, কাল সকালে বলাইকে বলে হাট থেকে তাল আনাবো, সকালে বানিয়ে দেব। এক কাজ করলে কেমন হয়, তাল দিঘির পাড় থেকে তাল নিয়ে আসি। না, ভুলেও না, ওই সন্ধ্যাবেলা তালদিঘিতে যাওয়ার কোনো দরকার নেই। ওদিকটা ভালো না বাজান, এখন ওখানে শ্মশান ঘাটও করেছে। তুমিও এসব বিশ্বাস করো মা? আচ্ছা মা, আমি বালাইয়ের বাড়িতে গেলাম। বলাইয়ের বাড়িতে গেলেও তালদিঘির শ্মশান ঘাট পেরিয়ে যেতে হবে। কাল যাস।
সবাই এত তালদিঘি নিয়ে চিন্তিত কেন? বালাই আজ বিকাল পর্যন্ত আমাদের বাড়িতেই ছিল। সন্ধ্যা হওয়ার সাথে সাথেই সে নিজের বাড়ি চলে গেছে। গ্রামে ঘুরতে এসে বাড়ির ভিতর বসে থাকা আমার মোটেও ভালো লাগছে না। তাই মায়ের চোখ ফাঁকি দিয়ে আমি বাইরে চলে আসি। এখন ভাদ্র মাস হলেও বেশ কয়েকদিন থেকে বেশ বৃষ্টি হচ্ছে। আকাশের অবস্থাও তেমন একটা ভালো নয়। আমি বালাইয়ের বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য বের হই। বালাইয়ের মুখে তালদিঘির শ্মশানের গল্প শোনা যাবে, তাই মায়ের আপত্তি থাকা সত্ত্বেও বাইরে আসি। এখন সন্ধ্যাবেলা, কিন্তু আকাশ মেঘলা থাকায় বেশ রাত মনে হচ্ছে। একা একা গ্রামের নির্জন পথে হাঁটছি। অবাক করার ব্যাপার হলো, আমি খেয়াল করে দেখি সেখানে কোনো জনমানবের চিহ্ন পর্যন্ত নেই। বৃষ্টি আসার কারণে কি সকলে বাড়ির ভিতর চলে গেল নাকি? আকাশ কুসুম চিন্তাভাবনা করতে করতে আমি তালদিঘির পাড়ে আসি। কিন্তু এখানে আজকাল মরা পুরাই, সেটা ভাবতেই আচমকা আমার শরীর শিউরে ওঠে। কিন্তু তালগাছের দিকে তাকাতেই তালবাগানের পাকা পাকা ফল এসব দেখে আমার মনটা খুশি হয়ে যায়। তালগাছের নিচে বেশ কিছু তাল পড়ে থাকতে দেখে দুটা তাল আমি হাতে তুলে নিলাম। ভালোই হয়েছে, তালগুলো নিচে পড়ে আছে। এই তাল নিয়ে বালাইয়ের মাকে দিলে বালাইয়ের মা আমায় অবশ্যই পিঠা বানিয়ে খাওয়াবে। আমি তাল দুটো নিয়ে আবারও হাঁটা শুরু করি। হঠাৎ তালদিঘির শ্মশানের দিকে আমার মাকে দিঘির দিকে মুখ করিয়ে তাকিয়ে থাকতে দেখে আমি ভীষণ অবাক হই। মা এখানে কখন আসলো? আমি তাল দুটো নিয়ে এগিয়ে যাই। মা, তুমি এখানে? তুমি না বাসায় ছিলে? তাছাড়া এই তালদিঘি শ্মশানে তুমি না আমাকে আসতে নিষেধ করেছ? তুই কি নিষেধ শুনেছিস? মায়ের কণ্ঠস্বর শুনে আমি চমকে উঠি। মা একটা পুরুষ কণ্ঠে কথা বলছে। কি রে, তুই কি শুনেছিস আমার কথা? তোকে এই শ্মশান ঘাটে আসতে নিষেধ করেছি না? মায়ের এরকম ভয়ঙ্কর কণ্ঠস্বর শুনে আবার বুকটা কেঁপে ওঠে। মা, তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? তোমার কিছু হয়েছে? আমার দিকে ফিরো। মা এবার আমার দিকে ফিরে তাকায়। তাকে দেখে আমার শরীর হিম হয়ে আসে। ভয়ে ভয়ে আমি বাকরুদ্ধ হয়ে যাই। মায়ের চোখটা টকটকে লাল। মা রেগে আছে। তাই কি এমন হয়েছে নাকি অন্য কিছু? মা, বাড়ি চলো, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো এদিকে আসবো না। তুই যেন আর কখনো এদিকে না আসতে পারিস সেই ব্যবস্থাই আমি করব। মা, তুমি এমন কথা বলছো কেন? কি হয়েছে তোমার? বাড়ি চলো। তুই আমার সাথে আয়, দেখছিস না চিতা সাজিয়েছি। চিতা সাজিয়েছো মানে? কার চিতা? তোর চিতা। তালগাছের তলায় চিতা সাজানো দেখে আমার চোখ কপালে উঠে গেছে। বুকের ভিতরটা ধক ধক করে কাঁপছে। কিছুতেই আমার মা নয়। আমার মা বাড়িতে। এতক্ষণে হয়তো এটা আমার বুঝতে দেরি হয়ে গেল। অনেক দেরি করে ফেলেছিস বুঝতে, এখন মর। মায়ের চেহারা শরীরটি আমার গলা চেপে ধরে। যন্ত্রণায় আমি চোখে ঝাপসা দেখি, দম বন্ধ হয়ে আসে। সবার কথা না শোনার ফল। তালদিঘি শ্মশানের ভূতের হাতে আমার মৃত্যু, আর তালতলার চিতায় দাউ দাউ করে জ্বলবে আমার মৃতদেহ। মৃত্যু নিশ্চিত জেনে বেঁচে ফেরার চিন্তা যখনই বাদ দিয়ে যাব, তখনই আমার কানে ভেসে আসে এক পরিচিত কণ্ঠস্বর। খোকা, আমার খোকাকে ছেড়ে দে। অশরীরীটি আমার গলা আরো ভালো করে শক্ত করে ধরে। তার নখগুলো আমার গলা ভেদ করে শ্বাসনালীতে গিয়ে ঠেকেছে।
ভীষণ কষ্ট হচ্ছে। জেনে দে ওকে, না হয় আমি তোকে উচিত শিক্ষা দেব। কিছু করতে পারবি না তুই আমার। আমি শেষবারের মতো বলছি, তুই ওকে ছেড়ে দে। পুরোহিত মশাইয়ের কোনো কথাই অশরীরটি শুনছে না। সে আরও শক্ত করে গলা চেপে ধরেছে। পুরোহিত মশাই তার হাতের তামার পাত্র বের করে আর সেটা থেকে পানি হাতে ঢেলে নেয়। তারপর অশরীরটির দিকে ছড়িয়ে মারে। অশরীরী আত্মা আমাকে ছেড়ে ছটফট করতে থাকে। মুহূর্তে সে এক ভয়ঙ্কর প্রেতাত্মায় পরিণত হয়, যার চেহারা দেখতে খুবই বিভৎস, ফ্যাকাশে একটা ভয়ঙ্কর চেহারা। ছেড়ে দে, ছেড়ে দিয়েছি, আমাকে আর কষ্ট দিস না। তুই তোর পরিচয় দে, বল তুই কে, এখানে কেন এসেছিস? এতদিন থেকে তুই এই জয়দেবপুরের গ্রামবাসীকে কেন ভয় দেখাচ্ছিস? আমি নিতাই মাঝি। 5 বছর আগে এই ঝড়ের রাত্রিরে এই দিঘিতে আমার মৃত্যু ঘটে। 2 দিন আমার লাশ পচে পানিতে পড়েছিল, কিন্তু কেউ মৃতদেহ সৎকারের ব্যবস্থা করেনি। আর প্রতি রাতে এই তাল দিঘির পারে চিতা সাজিয়ে রাখি। গ্রামের মানুষদের ধারণা হয় এটা শ্মশান ঘাট। তারা সবাই এখানে মরা পোড়াতে আসে। রাতের বেলায় কেউ এলে আমি তাকে মেরে ফেলি। তুই মরেছিস ঝড়ের রাত্রিরে, সেদিন তো কেউ বাড়ির বাইরে আসেনি। কিন্তু তার পরের দিন তো ঝড় ছিল না, আমার লাশ পচে গেছিল, আর তাই গ্রামের কেউ সে লাশ সৎকারের ব্যবস্থা করেনি। এটা ভুল ছিল। আমি সেই সময় শহরে গিয়েছিলাম। আমি থাকলে নিশ্চয়ই তোর লাশ সৎকারের ব্যবস্থা করতাম। তোর সাথে অন্যায় হয়েছে, কিন্তু এর জন্য তুই গ্রামের নির্দয় মানুষদের শাস্তি দিতে পারিস না। আমার লাশ সৎকারের ব্যবস্থা না করা হলে আমি এখান থেকে যাব না। পুরোহিত মশাই চিন্তিত হয়ে বলে, তোর লাশ কোথায় বাবু, বল। এই তাল গাছের নিচে। অশরীরী আত্মাটি একটা তালগাছ নির্দেশ করে। ঠিক আছে, এই শ্মশানে তোর লাশ সৎকার করা হবে। অশরীরটি অদৃশ্য হয়ে যায়। তুই ঠিক আছিস বাবা? আমি ঠিক আছি মা। তুমি কি করে জানলে আমি তালদিঘির কাছে আছি? আমি তোকে খুঁজে পাচ্ছিলাম না, আর তখন মনে হলো তুই তালের পিঠা খেতে চেয়েছিলে, কিন্তু তালদিঘির শ্মশানে তোকে খুঁজতে একা একা আসার সাহস হচ্ছিল না, তাই পুরোহিত মশাইকে নিয়ে আসি। পরদিন সকালে পুরোহিত মশাই গ্রামবাসীকে নিতাই মাছির কথা বলে। তারপর একটা তালগাছ কেটে সেই গাছের নিচে একটা কঙ্কাল দেখে। এই কঙ্কালই নিতাই মাছির কঙ্কাল। গ্রামবাসীরা চিতায় এই কঙ্কালটি পুড়িয়ে নিতাইয়ের আত্মার শান্তি কামনা করে। তারপর থেকে এই তালদিঘির শ্মশানে আর কখনো কোনো অস্বাভাবিক কিছু ঘটতে দেখা যায়নি। এবারে যাত্রায় বেঁচে গেলুম, কাল রাতে তো আমার জানটাই নিয়ে নিয়েছিল। কি কি বলো হরণ কাকা, কি ঘটনা ঘটেছিল? আর বলিস না, কাল দোকান বন্ধ করতে করতে রাত হয়ে যায়। রাত তখন প্রায় 10টা হবে। আমি বাসভবন শ্মশানের পাশ দিয়ে যাইতেছিলাম, তখনই শুনি আমার নাম ধরে কেউ ডাকতেছে। আমার নাম ধরে কইতাছে, হরণের মুখে আগুন দিয়া যা। এইটা শুই না আমি পিছনে ফিরা তাকাই নাই। কেন হরণ কাকা? পিছনে তাকালে তো ভূতদের জীবনে একবার হলেও দেখতে পেতেন। অত সাহস নাই বাবু আমার, পিছনে ফিরলে আর জীবন নিয়ে ফিরাইতে পারতাম না। তাই বুঝি তুমি বিকালেই দোকানপাট সব বন্ধ করে বাড়ি চলে যাও? হরে, রাত কইরা বাড়ি ফিরা ভূতের হাতে মরণের কোনো স্বাদ নাই আমার। আমি তো ওই বাসভবন শ্মশানের আশপাশ দিয়েও গেছি না বাবু। বাসভবনের পাশ দিয়ে হাঁটছি। অন্যদিন খুব স্বাভাবিকভাবে হেঁটে গেলেও আজ দিনের বেলায় কেমন যেন একটা গা ছমছম করছে।
বাসভবন শ্মশান নিয়ে গ্রামের মানুষের মুখে বানানো গল্পের সংখ্যা নেহাত কম নয়। তবে আগে যেসব গল্প শুনেছি তারা কেউই নিজ চোখে কিছু দেখেনি। হয়তো কারো চিৎকার শুনেছে, না হয় কান্নার আওয়াজ বা হাসির শব্দ। আমার নাম অমলেশ দাস। ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে গ্রামে বেড়াতে এসেছি, আর এই সেই লোকমুখে এই বাসভবন শ্মশান নিয়ে অসংখ্য গল্প শুনেছি। কিছু কিছু গল্প বিশ্বাস করা গেলেও বেশিরভাগই বানানো গল্প মনে হয়েছে। মনের ভিতর এই বাসভবন শ্মশান নিয়ে তীব্র কৌতূহল জন্মালেও ভয়ের কারণে তা চেপে রাখতে হচ্ছে। আমি খুব একটা সাহসী নই, তবে ভূত প্রেতের গল্প শুনতে ভালোই লাগে আমার। হ্যালো, দাদি অনেক অসুস্থ, হাসপাতালে যাব। বাবা বাড়ি নেই, শহরে গেছে। তুই তাড়াতাড়ি আয়, আমার দাদি মনে হয় বাঁচবে না রে। কি বলিস কি ভাই? আমি আসছি, এক্ষুনি আসছি। হঠাৎ রতনের দাদি অসুস্থ হওয়ায় আমি রতনের বাড়ি যাচ্ছি। রতনের দাদিকে হাসপাতালে নিতে হবে, কিন্তু এত রাতে গ্রামের পথে হাঁটতে কেমন যেন একটা ভয় করছে। নিস্তব্ধ রাত, জনমানবহীন গ্রামের রাস্তাঘাট, কোথাও কোনো সারা শব্দ নেই। রাতের এই পরিবেশটা খুবই ভয়ের হয়। রাস্তার দুই পাশের গাছগুলো রাতের বেলা খুবই ভয়ের মনে হয়। আমি হাঁটতে হাঁটতে হঠাৎ বাসভবন শ্মশানের কাছাকাছি চলে এলাম। যত কাছাকাছি যাচ্ছি ততই মনের ভয়টা আরো তীব্র হচ্ছে। এই বাসভবন শ্মশান ফেলে আমাকে রতনের বাড়ি যেতে হবে। কেন যেন খুব ভয় করছে। আমি ভয়ে ভয়ে এগিয়ে গেলাম। শ্মশানের পাশ দিয়ে হাঁটছি। শ্মশানটা রাতের বেলা এত ভয়ঙ্কর লাগে আগে জানা ছিল না। শ্মশানের দিকে তাকাতেই আমার সর্বশরীর শিউরে ওঠে। গাছপালায় ঢাকা শ্মশান ঘাট। এই শ্মশান ঘাটটি এই এলাকার সব থেকে পুরনো শ্মশান ঘাট। রতনের মুখে শুনেছি রাতের বেলা এই শ্মশান ঘাটে নাকি মরা পুরানো হয় না। কেউ রাতে মারা গেলেও তার লাশটা দিনেই পুরানো হয়। আমি এই শ্মশান ঘাটটি দ্রুত পেরিয়ে যেতে চাইছি, কিন্তু কিছুতেই যেন রাস্তাই ফুরোচ্ছে না। আমি একই জায়গায় বারবার ঘুরপাক খাচ্ছি না তো? কি আমি এতক্ষণ ধরে আসছি, কিন্তু কিছুতেই এই বাসভবন শ্মশান ছেড়ে যেতেই পারছি না। ব্যাপারটা খেয়াল করতেই ভয় আমার গলা শুকিয়ে যায়। হঠাৎ আমার নাম ধরে কেউ একজন শ্মশানের ভেতর থেকে ডাকতে থাকে, অমলেশ দাঁড়া। কণ্ঠটা আমার বেশ পরিচিত। আমি থমকে দাঁড়ালাম। শ্মশানের ভেতর থেকে রতন বেরিয়ে এলো। রতনকে দেখে আমি প্রচন্ড অবাক হয়ে গেলাম। রতন এত রাতে বাসভবন শ্মশানে কি করছে? ওর তো এখন বাড়িতে থাকার কথা। তাছাড়া বাসভবন শ্মশানের নাম নিতেই রতন তো ভয়ে কেঁপে উঠত। সেই ছেলে রাতের বেলা একা একা শ্মশানে কি করছে? কিছুতেই আমি ঠাউর করতে পারছিলাম না। রতন আমার কাছে এসে আমার ঠিক কিছুটা দূরে দাঁড়িয়ে থাকে। আমি এত বেশি অবাক হয়েছি যে আমার মুখ দিয়ে কোনো কথাই আসছে না। বলেছিলাম না দাদি বাঁচবে না। দাদি বাঁচবে না মানে? আমার দাদি মারা গেছে। রতনের কথা শুনে আমার মনটা বেশ খারাপ হয়ে গেল। রতনের দাদি অনেক ভালো ছিল, আমাকে বেশ আদর করত। শুনে খুব খারাপ লাগছে বন্ধু, কিন্তু তুই এখানে কি করছিস? শ্মশানে এসেছি মরা পোড়াতে। দাদিকে চিতায় পোড়াতে হবে না? এই শ্মশান ঘাটে দাদিকে পোড়াবি? হ্যাঁ চল, আমার সাথে শ্মশানের ভিতরে চল। রতনের কথায়
আমার কেমন যেন সন্দেহ হতে লাগলো। রতন নিজেই আমাকে বলেছে এই বাসভবন শ্মশানে রাতের বেলা কেউ মরা পুরায় না, সেখানে রতন নিজেই তার দাদিকে রাতের বেলায় নিয়ে এসেছে পুরাতে। দেরি করিস না, চল। আমি চিন্তিত হয়ে রতনের পিছু পিছু শ্মশানের ভিতরে আসি। মনের ভিতর অনেক প্রশ্ন জেগে আছে, কিন্তু এই মুহূর্তে রতনের কাছে কিছুই জানতে যাওয়া ঠিক হবে না। এমনিতেই ওর মনের অবস্থা ভালো নয়। শ্মশানের ভিতরে আসতেই ভয়ে আমার শরীরে কাঁটা দিয়ে উঠল। একটা বড় শেওড়া গাছের নিচে চিতায় সাজানো আছে। রতন আমার দিকে ফিরে ফ্যাকাশে গলায় বলে, চিতা সাজিয়ে রেখেছি, শুধু মুখে আগুন দিবি। তুই একাই এসেছিস? তোকে তো বলেছি বাবা বাড়িতে নেই। তাহলে আন্টি আন্টি কিংবা তোর আত্মীয় স্বজন তারাও তো কেউ আসেনি? এত রাতে আমি আর কাউকে ডাকিনি তুই ছাড়া। এখন এত প্রশ্ন না করে তাড়াতাড়ি দাদির মুখে আগুন দে তো। রতনের কথায় আমার মনে সন্দেহটা আরো জোরালো হয়ে উঠল। গ্রামের কেউ মারা গেলে গোটা গ্রাম জেনে যায়, আর সেখানে রতনের পরিবারের কেউই নেই। রতন এখানে একা একা বাসভবন শ্মশানে এসেছে, এটা আমার বিশ্বাসই হচ্ছে না। কিরে, তুই দাঁড়িয়ে আছিস কেন? আমার কিছু ঠিক মনে হচ্ছে না রতন, আমি বাড়ি যাব। কি আমার মুখের উপর কথা বলিস? তোকে আজ আমি বাড়ি ফিরতে দেব নাই বলে দিলাম। রতনের কথায় আমি চমকে উঠলাম। মুহূর্তে সে এক ভয়ঙ্কর প্রেতাত্মায় পরিণত হয়। ভয়ে আমি থকথক করে কাঁপছি। কি ভয়ানক সেই প্রেতাত্মা! চোখগুলো রক্তলাল, মুখের দুই পাশের দাঁতগুলো বড় বড়, সারা শরীরের রক্ত। এ কিছুতেই আমার বন্ধু রতন হতেই পারে না। আমি কি করবো কিছু বুঝে উঠতে পারছি না। শুধু বুঝতে পেরেছি আমার সামনে ঘোর বিপদ। আজ এই প্রেতাত্মা আমাকে কিছুতেই বাড়ি যেতে দেবে না। আমার অনেক খিদে পেয়েছে, আজ তুই আমার শিকার। ভয়ঙ্কর এই অশরীরের কথায় আমি প্রাণ বাঁচানোর জন্য দৌড়াতে লাগলাম। ভূতটা আমার পিছু পিছু আসছে। ভয় আবার কলিজা শুকিয়ে এলো। আমি মা দুর্গাকে ডাকতে লাগলাম। শ্মশানের এই গন্ডি পেরোতে না পারলে আমি নির্ঘাত মারা পড়বো। বাঁচাও, কেউ বাঁচাও আমাকে। কে বাঁচাবে? কেউ বাঁচাতে আসবে না। আজ এই চিতায় তোকে পোড়ানো হবে। ভূতটির কথায় আমি আমার দৌড়ের গতি বাড়িয়ে দিলাম। প্রাণ বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠেছি। হঠাৎ এত শক্তি কোথা থেকে এলো আমি বুঝতে পারছি না। বাড়ির উঠোনে এসে আমি জ্ঞান হারিয়ে ফেলি। তারপর আমার আর কিছুই মনে নেই। আন্টি বলল তুই নাকি রাতের বেলা বাড়ির উঠোনে জ্ঞান হারিয়ে পড়েছিলি। আমি রতনকে রাতের সব ঘটনা খুলে বললাম। আমার দাদি তো দিব্যি সুস্থ আছে, আমি তো তোকে ফোনও করিনি। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি এসব বাসভবন শ্মশানের ভূতেদের কাজ। তুই তো বিশ্বাস করিসনি, এখন দেখলি তো লোকমুখে যা রটে তার একটু হলেও ঘটে। মাথা ঝিমঝিম করছে, চল অরুণ কাকার দোকানে গিয়ে চা খেয়ে আসি। ঠিক আছে, চল। আমি আর রতন হরণ কাকার দোকানে চা খাওয়ার উদ্দেশ্যে হাঁটছি। হঠাৎ বাসভবন শ্মশানের সামনে আসতেই দুজনই থমকে দাঁড়াই। এই শ্মশানে কাল আমাকে পুরানো হতো যদি আমি সময় মতো দৌড়ে না পালাতাম। কিন্তু আমি বুঝতে পারছি না ভূতটা আমার রূপ ধারণ করে তোকে শ্মশানের ভিতরে নিয়ে গেল কেন? তোর রূপ ধারণ করলে তো আমি শ্মশানে যেতে রাজি হতাম না। কি ভয়ঙ্কর দৃশ্য রে বাবা, আমার তো শুনেই গা হিম হিম করছে। বাসভবন শ্মশানের সামনে আসতেই কাল রাতের ভয়ানক ঘটনাটা মনে পড়ে গেল। গত রাতের সব ঘটনা আমার চোখে ভাসছে। কাল রাতেই জীবিত অবস্থায় ফিরে আসতে পেরেছি, এটাই বেশি। আমরা দুজনে হরণ দাদুর দোকানে চলে এলাম। চা খেতে খেতে
আমরা কাল রাতের ঘটনা হরণ দাদুকে খুলে বললাম। সব শুনে হরণ দাদু বলে উঠল, তোমরা তো আমার কথা বিশ্বাস করতে চাও না। ওই শ্মশানে কানাই নাবিদের আত্মা থাকে, আর সেই আত্মাই গ্রামের মানুষদের ভয় দেখায়। শুনেছি এক ঝড় বৃষ্টির রাতে কানাই নাবিদ হঠাৎ মারা যায়। চিতায় আগুন দিতে যাবে, ঠিক সেই মুহূর্তে প্রবল বেগে কালবৈশাখীর ঝড় শুরু হয়। কানাইয়ের আত্মীয় স্বজন সবাই চিতায় লাশ রেখে পালিয়ে যায় নিজেদের জীবন বাঁচাতে। সেই লাশ আর খুঁজে পাওয়া যায়নি। অনেকে বলে কুকুর শিয়ালে খেয়েছে। আর তারপর থেকে ওই শ্মশানে ভয়ঙ্কর সব ঘটনা ঘটতে শুরু করে। কানাই নাবিদের আত্মা তার লাশের মুখে আগুন দিতে কয়। চা দোকান নিয়ে হরণ দাদুর কথা শুনে আমি আমার সাথে ঘটে যাওয়া ঘটনার কথার খুবই মিল খুঁজে পাই। কাল রাতের ওই অশরীরী আত্মা আমাকে একটা লাশে আগুন দিতে বলে। ওই লাশ তাহলে কানাই নাবিদেরই ছিল। চা শেষ করে রতনকে বিদায় দিয়ে আমি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা হই। হাঁটতে হাঁটতে সেই বাসভবন শ্মশানের সামনে আসি। এই শ্মশানটা দিনের বেলাতেও অনেক ভয়ঙ্কর দেখে আমার শরীর শিউরে ওঠে মুহূর্তে। আমি দ্রুত শ্মশানটা ফেলে হাঁটতে থাকি। হঠাৎ পিছন থেকে কেউ কর্কশ গলায় বলে ওঠে, রাইতের বেলা তোরে একা পাইলে আর বাঁচায় রাখবো না, এই কয়া দিলাম। পিছন থেকে কানাই নাবিদের কণ্ঠস্বর শুনে আমার হৃৎপিণ্ড লাফিয়ে ওঠে। দিনের বেলাতেও এই অশরীরী আত্মা আমায় দেখা দিচ্ছে। ভয় শরীর নিস্তেজ হয়ে যাচ্ছে আমার। আমি প্রাণ বাঁচাতে দৌড়াতে থাকি। আজই আমি শহরে চলে যাব। শুনেছি বাসভবন শ্মশানের ভূতের হাত থেকে যে একবার ছাড়া পায় তাকে বারবার ধাওয়া করে অশরীরীটি। তাই যত দ্রুত সম্ভব আমাকে এখান থেকে চলে যেতে হবে।